হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমি সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে আমার যা যা করণীয় কাজ তোমরা আগের ব্লগেও দেখেছো। সকালে উঠে ফ্রেশ হয়ে একটু ক্রিম ট্রিম মেখে চুল টুল আঁচড়ে নিয়ে ভেজলিন লাগিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি কাজে হাত দিই। তো আজকেও সেরকমই হয়েছে, মুখে ক্রিম দিয়ে ভেজলিন দিয়ে মাথাটা একটু আঁচড়ে চুলটা বেঁধে নেব। কারণ আমার তো এত বড় চুল তো না আঁচড়ালে মানে অসহ্য লাগে। আমাদেরই একজন আছে আমি চিনি, ও সকালে উঠে কোনোদিন মাথা আঁচড়ায় না। আমি ভাবি ও কীভাবে থাকে। কিছু কিছু মানুষ এরকম আছে, আমি তো থাকতেই পারবো না, অসম্ভব। খুব রেয়ার, খুব হয়তো তাড়াহুড়ো যেদিনকে একদম টাইম নেই কোনো কিছু করার সেদিনকেই যে আমার মাথা আঁচড়ানো হয় না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চুলটা বেঁধে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখন বানাবো রুটি। আর হ্যাঁ, আজকে কিন্তু সরস্বতী পুজো। রুটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি সরস্বতী পুজোর অঞ্জলিটা দিতে পারবো না। আমার একটু পিরিয়ড হয়েছে, ওই জন্য আমি আর কি অঞ্জলিটা দিতে পারবো না। সেই কারণেই আমি সরস্বতী পুজোর অঞ্জলি দেবো না বলে আর কি ভাতটা খাইনি সকালে। এমনি তোমরা জানো যে আমরা সকালে ভাত খুব কম খাই, রুটিই খাই। সেদিনকে রুটিটা বানিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডও তো বাড়ি আছে সেদিনকে, আর সেদিনকে ভ্যালেন্টাইন ছিল। আমরা রাতে কী কী করেছি না করেছি সবটাই তো তোমাদের দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তো কথায় কি আছে জানো তো, যে যে রাধে সে চুলও বাঁধে। আসলে কিন্তু সত্যি কথা বিষয়টা। আমি এখন খুব ভালোভাবে ফিল করি জিনিসটা, যে বিয়ের আগে কেমন ছিলাম আর বিয়ের পরে কেমন হয়ে গেছি। বিয়ের আগে কিছু পারতাম না, এখন নরম করে আটা মাখতে পারি। মানে আগে বিয়ের আগে যখন একবার আমি মনে আছে আমার, যখন আমি আটাটা মাখি রুটিটা এত শক্ত হয়ে গেছিলো, গরম গরম তাই ছেঁড়া যাচ্ছিল না। আর এখন ঠান্ডা হয়ে গেলেও পরের দিন সকাল পর্যন্তও বানানো রুটি নরম থাকে। তো সেই জন্যই আর কি বললাম যে যে রাধে সে চুলও বাঁধে। বিষয়টার মানে এখন আমি বুঝি। এক হাতে সব কিছু সামলাই আমি, পার্লার সামলাই, সাজাতে যাই, নিজের পড়াশুনো সামলাই, প্লাস আমি টিউশন করি, সংসার সামলাই, সবটা করি। না, পুরোটা এক হাতে না, এর পিছনে আমার হাজব্যান্ডেরও আমার মা বাবারও অনেক অনেক হাত আছে। কেননা যেদিনকে হয়তো রান্না করার আমার সময় নেই, আমি পারছি না, খুব তাড়াহুড়ো, তখন আমার মা কিন্তু আমাকে রান্না করে পাঠিয়ে দেয়। বা সেই দিনটা কিন্তু আমরা বাপের বাড়ি থাকি। আমি ম্যাক্সিমাম দিন বলতে গেলে প্রায় বাপের বাড়িতে থাকি, কারণ কলেজে যাই যেহেতু। সেই জন্য যেদিনকে আর কি বিকালে আমার একটা পড়ানো হয়তো কম থাকে, সেদিনকে সকালের ব্যাচটা আমি বিকালে পড়িয়ে দিই। তো সেই দিনকে রাতে গিয়ে আমি ওই বাড়িতে থাকি, থেকে আমি সকালে কলেজ করে তারপরে ওই বাড়ি থেকে খেয়ে সাইকেল নিয়ে চলে আসি আমি। আর আমার হাজব্যান্ডও ওখান থেকে কাজে চলে যায়। তো সেই জন্য বললাম যে পুরোটা একা হাতে সামলাই, কিন্তু তার মধ্যেও ওদের হাত অবশ্যই আছে, আর আমার হাজব্যান্ডের হাতও অবশ্যই আছে। কারণ দুই একদিন, খুব কম দিন হয় এরকম, তাও দুই একদিন যেদিনকে আমি রান্নাবান্না করে হয়তো বাসনটা মেজে রেখে যেতে টাইম পাই না, সেদিনকে এসে দেখি আমার হাজব্যান্ড বাড়িতে এসে সমস্ত কিছু গুছিয়ে করে রেখে দেয়। তো এমনকি আমি যে বাড়িতে এসে খাবো আমার জন্য তরকারিটাও কিন্তু গরম করেই রাখেও। আমি কিন্তু ঠান্ডা আমাকে খাওয়াই না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত রুটি কিন্তু বেলা হয়েও গেছে। রুটি বেলা হয়ে আবার সেকাও প্রায় হয়ে যাচ্ছে, এখনও হয়নি, কিছুটা বাকি আছে এখনও। আগে রুটি সেঁকতেও পারতাম না, কিন্তু এখন আস্তে আস্তে সবই পারি। সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে মানুষ অনেক কিছু শিখে যায়। তো সেই জন্য বললাম এখন সব কিছু পারি, কম বেশি ভালোই পারি। তো আস্তে আস্তে যত দিন যাবে তত হয়তো আরও ভালো পারবো। আগে রুটি এরকম যে নেটে কী করে সেঁকতে হয় সেটাও আমি জানতাম না, আমি পারতাম না সেঁকতে। এখন রুটিগুলো সেঁকলে সুন্দর ফোলে, তো সেটাই বেশ ভালো লাগে যে এখন সব কিছুই পারি কম বেশি। আর এদিকে রুটি করে আমি তরকারি করেছিলাম হচ্ছে সব কিছুতে আর কি ভেজেছিলাম, ব্রোকলি, গাজর, মটরশুঁটি, এই সমস্ত কিছু, আরও অনেক কিছু ছিল। বিনস, ক্যাপসিকাম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে ভেজেছিলাম, কারণ গরম গরম খাবো তো। তারপর আবার একটু ব্যস্ত আছি, দিদিবাড়িতে যেতে হবে। দিদিবাড়িতে গিয়ে দেখি ব্রাহ্মণ চলে এসছে। আর এই বছর যেহেতু মামাম হাতে খড়ি দেবে, সেই জন্য দিদি বাড়িতেই পুজো করছে। আর এই যে আমার মামামের লুক, আমার কিউটি পাই, আমার কিউটি পাই আবার বিচুলির উপরে বসবে। ওর মা ডাকছে যে আয়, তোর গা চুলকাবে। ও যাবে না, ও ওখানেই বসবে। আমার কিউটি পাই তাকানোর স্টাইলটা তোমরা দেখো। আমি শুধু বললাম মামামা একটু তাকাও তো, ও তাকালো, শুধু দেখো কি কিউট না, মনে হচ্ছে না একটা বড় মানুষ। তো এদিকে দেখো আমার কিউটি পাই বারবার ওঠে আর বারবার বসে। ওর কাজ হচ্ছে এখান থেকে ওইখানে যাওয়া, ওখান থেকে এইখানে আসা। তো ও এখানে এখন ঘুরতে বেরোচ্ছে, ও যাবে এখন ঘুরতে। মানে ও একবার ওর দাদার কাছে যাচ্ছে, মানে দাদা ওখানে বসে আছে, মানে ঠাকুরদা ঠাকুমা ওর জেঠু সবাই বসে আছে, আর ও একবার ওখানে যাচ্ছে একবার এখানে এসছে, এই হচ্ছে ওর কাজ।
তারপরে হচ্ছে হাতেখড়ি দেওয়ার পালা। তো এটা হচ্ছে দিদির ননদের ছেলে, দিদির ননদের ছেলেকেও সে বছর বলতে আর কি এই বছরে হাতেখড়ি দিয়ে দিয়েছে। ওর বয়স এই 1 ইয়ার কয়েক মান্থ হবে হয়তো। মোটামুটি চৈত্র মাস আসলেই আর কি 2 বছর ওর কমপ্লিট হবে। তো যেহেতু বাড়িতে পুজো করছে, এবছর থেকে আর কি দিদির বাড়িতে প্রত্যেক দিন বলছি, প্রত্যেক বছরই পুজো হবে। কেননা মাম্মাম হাতেখড়ি দিয়েছে, এবার স্কুলে ভর্তি হবে। তো সেই দিক থেকে হয়তো দিদি প্রত্যেক বছর করবে পুজো। তো সেই জন্য ভাবছে যে অনেক বছর নাও হতে পারে, হয়তো কোনো বছর হয় না, অনেক কিছু বছর হয়তো কোনো প্রবলেম হতে পারে এরকম। তো সেই জন্য আর কি দিদির ননদও বললো তাহলে ওকেও এবছর হাতেখড়ি দিয়ে দিই। 14 বছরে তো হাতেখড়ি দিতে নেই, তাই 14 বছর মানে আর কি 1 বছরের মধ্যে হাতেখড়ি দিতে নেই, তাই জন্য ওর যেহেতু 1 বছর পার হয়ে গেছে, তো সেই জন্যই ওর হাতেখড়িটাও একেবারে দিয়ে নিচ্ছি। তো প্রথমে তো পাপা বসবেই না। পাপা বলতে আর কি দিদির ননদের ছেলে, ওকে আমি পাপা বলে ডাকি। তাই জন্য বললাম যে প্রথমে তো পাপা বসবেই না, সে কি কান্না বাবা! তারপরে বসার পরে যখন একটু করে লেখাচ্ছে, তখন সেই ব্যাপারটাও ইন্টারেস্ট হয়ে দেখছে। মানে নিত্য নতুন কিছু হলে যেটা আমাদের হয় না, তো সেই জিনিস তখন হচ্ছে ও দেখছে ভালোভাবে যে কী হচ্ছে বিষয়গুলো। কিন্তু যখন ঠাকুরমশাই ওকে বলছে যে বলো অ, আ, কি, ও বলবেই না, কিছুতেই ও বলবে না। ওকে দেখে আমার মামগুঁটো দৌড়ে চলে গেছে ওর দাদার কাছে। যেই ওর ভাইকে নিয়েছে সেই ও দৌড়ে চলে গেছে ওর দাদার কাছে। যদি এবার ওকেও নেয়, তো সেই ভয়তে ও ছিল বসে ওইখানে, পুজোর ওইখানে। ও দৌড়ে চলে গেছে, দেখতে পাচ্ছ আমার দিদি ডাকছে, ও দৌড়ে চলে গেছে ওর দাদার কাছে। তারপরে এই যে এখানে ওকে ধরে বেঁধে আনা হয়েছে, আবার চলে যাচ্ছে। ও আর কি সব কিছুতেই ও ভয় পায়, এরকম মেয়ে আমাদেরও। ও তো সেই ঠাকুরমশাইয়ের কাছে যাবেই না। তারপরে জোর করে বসানো হলো, দিদি ছিল পাশে বসে। তার সে কী অবস্থা বললাম না, মানে এত হাসি পাচ্ছিল আমার। দেখো ওর মাকেও ছাড়বেই না, ওই যে মাকে ছাড়বেই না। লিখে নিই না, ও লিখেছে পেন্সিল। প্রথমে একটু ধরতে চাইছিল না, তারপরে ধরে লিখেছে। তো প্রথমে আর কি ছেলেটা লিখছিল ওং নমো সরস্বতী এরকম লিখে, তারপরে আর কি ওকে লেখানো শুরু হবে, লেখাবে আর কি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তা তুই এখানটা এগিয়ে যা। না আমি যাবো না, গেলে তো কখনই চলে যেতাম। এখন কি হলো? আরে না, প্রণাম করো। তো তোমরা তো দেখলে মাম্মামের হাতেখড়ি পর্ব, আর এখানে হচ্ছিল মাম্মামের ফটোশ্যুট। আর এই যে ঠাকুরমশাই ছিলেন না, উনি মাম্মামের জেঠু সম্পর্কে হন। তা উনি বলছিল ঠিক আছে আমি দিচ্ছি, তোমরা ছবিটা তুলে নাও, বড় হলে দেখাবে। তো সেই জন্য মাম্মামের হাতে চকটা দিয়েছিল, আর মাম্মামকে বলেছিল তুমি এখানে লেখো। আর দিদিকে তখন আমি ফোনটা দিয়ে আর বললাম তুই কটা ছবি তোল আর ভিডিও শ্যুট কর। তো সেইখানে দিদি করে দিয়েছে আমার ফোনে। তারপরে এখন ওই যে কাঁচা হলুদ দিয়ে যে স্লেটটাকে মুছে দিতে হয় না লেখার পরে, তারপরে ফুল, তারপরে দুব্ব, চন্দন এগুলো দিয়ে দিতে হয় স্লেটের উপরে। তো সেটাই করছিল ওই ঠাকুরমশাই, আর মামামকে বলছিল তুমি এটাকে নমস্কার করো। তখন দিদির ফোনে একটু ভিডিও করে নিচ্ছিল, ফটো তুলে নিচ্ছিল। কারণ আমি কবে দেবো, বললাম না তোমাদের যে আমার সময় খুবই কম থাকে হাতে। আমি লাস্ট কবে ভিডিও ছেড়েছি, বেশ তাও অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। সেভাবে এখন ভিডিও দিই না। তো সেই জন্য দিদি বললো ঠিক আছে। আমি দিদিকে বললাম যে তুই তোর ফোনে কটা ছবি তুলে রাখ, আমি পরে যদি সময় পাই তোকে আমার ফোন থেকে তোলা ভিডিও ছবি সবই দিয়ে দেবো। তারপরে ঠাকুরমশাই দিদির হাতে ফুল দিল, বেলপাতা দিল, দিয়ে নমস্কার করতে বললো দিদিকে। তো সেটাই দিদি করছে এখন। আর মামামের স্লেটের উপর ওই যে তালপাতা দিয়ে দিল, আর ওই ফুল হলুদ টলুদগুলো দিয়ে ঠাকুরের কাছে আর কি দিয়ে দেবে। তারপরে এখন অঞ্জলি দেবে ওরা সবাই, যারা উপোস করেছে তারা আর কি অঞ্জলি দেবে। দিদির ননদের মেয়ে, আমার মা, দিদি, সবাই।
যাদের বাচ্চাগুলো কোলে নিয়ে অঞ্জলি দিচ্ছে। আর এদিকে আমি মামামের জন্য একটা রিলস বানিয়েছি, রিলসটা পোস্ট করেছি, তোমরা দেখে নিও আমার মামামের রিলসটা। আমার কিউটি পাই রিলস করতেও শিখে গেছে, জেনারেশন, কিছু করার নেই। আর আমরাও নিজেরাও তো ভালো না, না বাচ্চাকে নিয়ে রিলস বানানোর একটা ইচ্ছা সবারই থাকে, সব মায়েদের থাকে। তো তারপরে সন্ধ্যাবেলা আমরা সেদিনকে যেহেতু ভ্যালেন্টাইন্স ছিল, আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে হ্যাপি ভ্যালিতে বা অন্য কোনো পার্কে যাওয়ার কথা ছিল। যাই হোক, সেখানে আমি তোমাদের বলেছি না যে কোনো অনুষ্ঠান আসলে আমার বরের একবার ঝগড়া হলেও হবে, আর আমার রাগ মানে সাংঘাতিক রাগ, আর সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে আমার বরের। তো যাই হোক, সেদিনকে আর কোথাও যাইও নি, এমনিও যাইনি, কারণ ওরা প্রথমত পিরিয়ড হয়েছিল সেই জন্য আর বেরোয়নি, আর দ্বিতীয়ত একটু গন্ডগোল হয়ে গেছে বলে আর মোটেই আমি যাইনি। তারপরে তোমাদের দাদাভাই আমার জামাইবাবুকে ফোন করলো, জামাইবাবু বাড়িতে আসলো, তারপরে আমরা আর কি সেরকম কোথাও যাইনি, জাস্ট একটু কি বাইরে বেরিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখানে দেখো আমরা রেডি কিন্তু সেরকম, তখন আমি বেরিয়েছি নটা মতন বাজে হয়তো, 9টা 8:30 হয়তো বাজে, এরকমই হয়তো বাজবে। তখন আর কি রেডি হবো আমি রাত্রেবেলা, আর একটু মানে ভালো লাগছিলো না তখন আর রেডি হতে। তারপরে মামামকে নিয়ে যেহেতু যাবো, ওই জন্য গায়ে একটা জ্বালা ছিল যে ঠান্ডার সময় মেয়েটাকে নিয়ে এত রাত্রে যাব, ঠান্ডা লেগে যাবে। আর আমাদের গাড়িতে আমরা যাওয়ার সময় ছিলাম আমি, দিদির ননদের মেয়ে আর দিদি, এই সরি তোমাদের দাদাভাই, আর দিদিদের গাড়িতে তো ওরা ছিল। তারপরে একটুখানি এগিয়ে এসেই কালীবাড়ির ওখানে, মানে দিদিদের বাড়ির ওখানে আর কি, কালীবাড়ি বলে একটা জায়গা আছে, ওইখানে এই কাকুটা খুব সুন্দর ঘুগনি বানায়। তো সেখান থেকে ঘুগনি খেয়ে তারপর আরেকটু এগিয়ে বড়পোলের দিকে এগিয়ে এসেছিলাম। এগিয়ে এসে এই যে এখানটায় না সুন্দর, এইখানের হোটেলটায় দারুণ, হোটেল না রেস্টুরেন্ট যাই বলো, অনেকে অনেক রকম নামে ডাকে, রেস্টুরেন্ট জিনিসটা আলাদা, হোটেল জিনিসটা আলাদা, সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, এখানে এসেছি, এসে বলতে পারো একটা ক্যাফে টাইপের এটা। তো এখানে এসে একটু খাবো, এইখানে খাবারগুলো দারুণ টেস্টি। তো পার্ট 2টা আমি নেক্সট পার্টে দিয়ে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য নেক্সট পার্টে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।